মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ক্লাস 10-এর লেসন 3 নয়নতারা সেহগাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এই প্রোজটার ইউনিট 1 গল্পটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে ইউনিট 2 এর গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ইউনিট 1টা শেষ হয়েছিল, রেডিওতে খবর সম্প্রচারিত হচ্ছে যে তাদের বাপু আর বেঁচে নেই। এরপরে ইউনিট 2 এর গল্প শুরু হচ্ছে। বাপু মানে মহাত্মা গান্ধী, গান্ধীজি, যিনি মারা গেছেন, গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, এবং তার মৃত্যুর পরের দিনে তার শেষকৃত্য হওয়ার কথা ছিল। তার অনুগামীরা, তার ভক্তরা, তার আত্মীয় পরিজন, সাধারণ মানুষ লাইন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই রাস্তায় দাঁড়িয়ে আছে যে রাস্তা দিয়ে গান্ধীজির মৃতদেহটা নিয়ে যাওয়া হবে। তো সেই রাস্তায় তারা কয়েক ঘন্টা আগে থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রচুর মানুষের ভিড়। ইউনিট 2-তে একজন মহিলার কথা বলা আছে। ওই মহিলা হলেন পদ্মাসী। ওনার পরিচয় দিয়ে আছে তিনি মিসেস নাইডুর কন্যা। তিনি অ্যানাউন্স করলেন, তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমরা ওই মিছিলে, মানে গান্ধীজির শেষ যাত্রার যে মিছিল, সেই মিছিলে আমরা হাঁটব। আর এই হাঁটাই ছিল, আর এই হাঁটাই হবে গান্ধীজির সাথে আমাদের শেষ হাঁটা। এই মৃত্যু মিছিলে হাঁটা সত্যিই বেদনাদায়ক ছিল, এবং হাজার হাজার মানুষজন নীরবে সে মৃত্যু মিছিল অনুসরণ করছে। এখানে বাপুর মৃতদেহটাকে একটা খোলা ট্রাকে শায়িত অবস্থায় আছে, মানে যেটাকে স্বর্গরথ বলা হয়, সেই স্বর্গরথে শায়িত অবস্থায় আছে, ফুলে ঢাকা আছে। হাজার হাজার মানুষ সেখানে যারা উপস্থিত ছিল তারা কান্নায় ভেঙে পড়ছে। তারা বাপুর পা ছোঁয়ার চেষ্টা করছে, কিন্তু অত ভিড় ঠেলে সামনে আগিয়ে যাওয়া ভীষণ কষ্টের ব্যাপার ছিল। আমাদের বর্ণনাকারী যখন ওই ভিড় ঠেলে ধীরে ধীরে সামনের দিকে আগিয়ে চলেছে, তখন তিনি বুঝতে পারছেন এই শোকার্ত মানুষদের মধ্যে তিনিই কেবল একা ছিলেন না, কারণ এটা ভারতের অন্যতম প্রিয় নেতার শেষ যাত্রা, মৃত্যুযাত্রার মিছিল ছিল। হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। সামনে ঠেলে যাওয়া ভীষণ কষ্টের ব্যাপার, কারণ ভীষণ ভিড় আছে। তিনি বুঝতে পারলেন তিনি ওই শোকার্ত মানুষদের মধ্যে একা ছিলেন না। তিনি আরও বুঝতে পারলেন সাধারণ মানুষদের কাছে বাপুর সঙ্গে হাঁটা একটা বিশেষ মাত্রা বহন করে। তিনি আরও ঘোষণা করেছেন, আরও বলেছেন আমাদের এই টেক্সটে, তিনি বাপুর সাথে ভারতের সাম্প্রতিক ইতিহাসের খারাপ এবং ভালো সময়ে তিনি হেঁটেছেন, মানে বাপুর সঙ্গে আন্দোলন করেছেন, লড়েছেন, সংগ্রাম করেছেন। কিন্তু তিনি এখন এই বিষয়টি গ্রহণ করতে পারছেন না যে মানুষটা তাদেরকে কঠিন সময় থেকে উদ্ধার করেছিল, দুঃখ, দুর্দশা, হতাশা থেকে বের করে এনেছিল, সেই মানুষটা তাদের সঙ্গে আর হাঁটবে না। এই বিষয়টিকে তারা আর মেনে নিতে পারছে না। এখানে বাপুর শরীরের বর্ণনা দেওয়া হয়েছে। বাপুর শরীরটা রোগা পাতলা শরীর, ছিপছিপে শরীর, স্লাইট ফিগার, এবং তিনি হাতে লাঠি নিয়ে গোটা ভারত চষে বেরিয়েছেন। কারণ তিনি হাঁটাকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, কারণ তিনি মনে করতেন যে হাঁটাই ধীর উন্নতির পদক্ষেপ। এবং গড় ভারতীয়দের, মানে তখন 1947 স্বাধীনতার আগে, স্বাধীনতার পরবর্তীকালে, সেই সময়টাতে হাঁটাই ছিল ভারতীয়দের কাছে একমাত্র খোলা রাস্তা। তখন হেঁটেই মানুষ চারদিকে করেছে। আমিও তো 2007-8 সালে, তারও আগে 2005-6 সালে আমিও হেঁটে মামাঘর গেছি। তিনিও তখন গোটা ভারতবর্ষ হেঁটে চষে বেরিয়েছেন, কারণ তিনি মনে করতেন হাঁটাই হচ্ছে ধীর উন্নতির পদক্ষেপ। আর হাঁটতে গেলে না কোনো যানবাহনের দরকার নাই, কোনো কিছু তোমাকে খরচ করতে হবে না, শুধুমাত্র নিজের শরীরের যেটুকু ক্ষমতা সেটুকু খরচ করতে হবে। বাপু এই সমস্ত সাধারণ বিষয়কে বেশি গুরুত্ব দিতেন। তিনি এই সমস্ত সাধারণ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিতেন এবং আনন্দময় প্রচেষ্টায় এক মহান জিনিসে পরিণত করতেন।
আমাদের এইটুকুই ছিল ইউনিট 2 এর গল্প। এরপর ইউনিট 3 কয়েকদিনের মধ্যে চলে আসবে। তোমরা ভালো করে শোনো, ভালো করে বোঝো, অবশ্যই বুঝতে পারবে, কিছুই ব্যাপার নয়। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু খুব সহজ সরল একটা টেক্সট। তোমরা যদি বুঝতে পারো তোমরা যে কোনো কোশ্চেনের আনসার করে আসতে পারবে। যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু ফল্ট করে থাকি অবশ্যই বলবে আমাকে, অবশ্যই ক্ষমা করে দেবে। তো এখানেই শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার। থ্যাংক ইউ।